মাইলস্টোন স্কুলের বিমান ট্র্যাজেডিতে দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। বোনের পর এবার চলে গেল ভাই নাফিও। নিহতের সংখ্যা বেড়ে 32। জনবহুল এলাকায় প্রশিক্ষণ, বিমান পরিচালনার নজির নেই বিশ্বে বলছেন বিশেষজ্ঞরা। ঘনবসতিপূর্ণ এলাকা এড়ানোর পরামর্শ। বিমান বাহিনীর জন্য একটা পৃথক এয়ারফিল্ড অথবা এই এয়ারফিল্ড বিমান বাহিনীকে দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারফিল্ড, যেটা আমাদের প্ল্যান ছিল আজকে থেকে 20 বছর আগে প্ল্যান ছিল, আরিয়াল বিলে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক মানের বিমানবন্দর করে তোলা। ডক্টর ইউনূসের সঙ্গে 4 দলের বৈঠক, সরকারকে কঠোর হবার আহ্বান। ফ্যাসিবাদীরা সুযোগ নিচ্ছে বললেন আসিফ নজরুল। মাইলস্টোন কলেজে 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত 2 উপদেষ্টা ও প্রেস সচিব। আজ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক। পটুয়াখালীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। সরগরম সব মৎস্য অবতরণ কেন্দ্র, দামে নেই স্বস্তি। জাপানের সঙ্গে $550 বিলিয়ন বাণিজ্য চুক্তিতে দেশটিতে 15% শুল্ক আরোপ ট্রাম্পের। ফিলিপাইনে আরও 19%। এবং পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সফরকারীদের হারালো 8 রানে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি মিশু হাসান। এবারে বিস্তারিত। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। আহত 164 জনের মধ্যে অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। মঙ্গলবার রাত 1:15টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় 9 বছর বয়সী শিশু নাফির মৃত্যু হয়। তার শরীরের 95% পুড়ে যায়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এই তথ্য জানান। এর আগে প্রথম দিনই মারা যান বোন নাজিয়া তাবাসসুম নিঝুম। 2 সন্তানকে হারিয়ে নিঃস্ব হয়ে গেলেন বাবা মা। এর আগে আইএসপিআর মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত 31 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তালিকায় 27 জনের নিহতের কথা বলা হয়, যাদের মধ্যে 23 জন শিশু। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 32-এ। এর মধ্যে 20টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, 6টি রাখা হয়েছে সিএমএইচ এর মর্গে। সামরিক বেসামরিক বিমান চলাচলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র রানওয়ে ব্যবহার ও আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সাথে জনবহুল এলাকায় প্রশিক্ষণ, বিমান পরিচালনার নজির উন্নত বিশ্বে নেই বলেও মন্তব্য তাদের। ভবিষ্যতে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বিমানের জন্য জনবিরল এলাকায় প্রশিক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। সোমবার দুপুর 1:13 রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনে চলছিল প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস। ছুটির জন্য আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। এমন সময় বিকট শব্দে শিক্ষার্থীদের উপর আছড়ে পড়ে বিমান বাহিনীর যুদ্ধ বিমান F-7 BGI। বিধ্বস্তের পর মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। ঘটনার ভয়াবহতা বুঝে ওঠার আগেই প্রাণ হারায় বেশ কয়েকজন শিক্ষার্থী। উত্তরার মর্মান্তিক দুর্ঘটনা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন তুলে নেটিজেনরা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার শাহজালাল বিমানবন্দর ও এর আশপাশের এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় সামরিক ফাইটার জেট কিংবা প্রশিক্ষণ বিমান পরিচালনার উপযুক্ত নয়। ঢাকা এয়ারপোর্ট for operating the aircraft is not safe. কখন এয়ারফোর্সের ফ্লাইট কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কিন্তু আমরা তো একই কন্ট্রোল এরিয়ার মধ্যে আমরা ফ্লাই করতেছি। হাউ ইজ পসিবল? অন্য এয়ারলাইন্স তো এটা অ্যালাউ করবে না। আপনার ইউ হ্যাভ টু হ্যাভ এ সেফ এরিয়া। এয়ারফোর্সের যে ট্রেনিং এয়ারক্রাফটগুলি ফ্লাই করাচ্ছে, দে শুড হ্যাভ এ সেফ এরিয়া, যেখানে তারা ইমার্জেন্সি ইঞ্জিন শাটডাউন হয়ে যাক কিংবা যাই কিছু তারা যেন সেখানে সেফলি একটা ক্লিয়ার, আমরা যেটা বলি, একটা জায়গা থাকবে
যশোরে আছে, চিটাগাঙে আছে, হোয়াই ঢাকা? এই শাহজালাল বিমানবন্দরে একটা রানওয়ের প্রভিশন যেটা, সেটা ইম্পেডিমেন্ট। এখানে শুধু সামরিক বেসামরিক এয়ারক্রাফট না, এখানে হেলিকপ্টার সার্ভিসও এখান থেকে এয়ারপোর্ট থেকে যাতায়াত করছে। সো কাজে এখানে নানা ধরনের মাল্টি ফাংশনাল এয়ারপোর্ট হয়ে গেছে এটা। সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও নিরাপদে যুদ্ধবিমান উড্ডয়ন ও অবতরণে নতুন রানওয়ে প্রয়োজন বলে মনে করছেন অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। পর্যন্ত কোনো মিসঅ্যাপ হয়নি, বাট যেহেতু দিনকে দিন ফ্লাইং বাড়ছে এবং অ্যাক্টিভিটিস বাড়ছে, এবং আমরা চাই যে আরও অ্যাক্টিভিটিস বাড়ুক, আরও বিভিন্ন দেশের এয়ারলাইন্স আসুক, আরও ফ্লাইট বেশি করে আসুক, তখন কিন্তু আমাদের সময় আসবে, সময় এসে গেছে ইতিমধ্যেই। বাট আমাদের আর দেরি করা চলবে না, যে বিমান বাহিনীর জন্য একটা পৃথক এয়ারফিল্ড, অথবা এই এয়ারফিল্ড বিমান বাহিনীকে দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারফিল্ড, যেটা আমাদের প্ল্যান ছিল আজকে থেকে 20 বছর আগে প্ল্যান ছিল, আড়িয়াল বিলে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক মানের বিমানবন্দর করে তোলা। এদিকে যে কোনো সময় উদ্বোধনের জন্য প্রস্তুত প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এই টার্মিনাল চালুর পর দেশের আকাশে বাড়বে বিমান চলাচলের সংখ্যা। সক্ষমতা বাড়লেও সাম্প্রতিক দুর্ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা। ওয়ার্ল্ডে প্রত্যেকটা এয়ারপোর্টে দেখা যায় ল্যান্ডিং অ্যাপ্রোচ যেটা থাকে, সেখানে একটা অবশ্যই পাইলটের কাছে একটা ভিজিবল হইতে হবে রানওয়েটা, এবং সেই ভিজিবিলিটির জন্য একটা বিল্ডিং কোডের একটা ব্যাপার থাকে, হাইট রেস্ট্রিকশন থাকে। এই জিনিসগুলো সামরিক কিংবা বেসামরিক যেই এয়ারক্রাফটের জন্যই হোক না কেন, প্রত্যেকের আসলে আমি বলবো যে স্মুথ ল্যান্ডিংয়ের জন্য কিংবা স্মুথ টেক অফের জন্য অবশ্যই বিল্ডিং কোডের আওতাধীন যেসব পলিসিগুলো আছে স্ট্রিক্টলি সেটা মেনটেন করা উচিত। থার্ড টার্মিনাল করলাম, আবার সেই উন্নয়ন জোয়ার করলাম। উন্নয়ন জোয়ার করা মানে কি? ইউ আস্কিং ফর মোর ফ্লাইট, দ্য মোর ফ্লাইট অ্যান্ড দিস ক্যাজুয়ালিটি উইল বি মোর, কারণ আপনার মেশিন কখনো বলতে পারবেন না। ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নাফি নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 32-এ। আহতদের সর্বশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের পরিস্থিতি কি? শিশু নাফির মরদেহ ও নিহতদের সব মরদেহ হস্তান্তর করা হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে যেটি দেখছিলাম যে বাংলাদেশে 10 সদস্যের একটি প্রতিনিধি দল যারা এসেছে, যারা সিঙ্গাপুর থেকে চিকিৎসা দেওয়ার জন্য এখানে এসেছে, এবং এখানকার চিকিৎসকদেরকে পরামর্শ দেবেন এই বিশেষজ্ঞ প্রতিনিধি দলটি, এবং তারা ঠিক 11টায় এখানে আসার কথা রয়েছে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি। এবং নাফির যে ঘটনাটি গতকাল রাত ঠিক 12টা 15 এই শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে, তার বয়স ছিল 9 বছর। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তিনি প্রথম শ্রেণীতে পড়তেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং রাতেই তার মরদেহটি হস্তান্তর করা হয়েছে। একই সাথে অন্য যে 6টি মরদেহ এখানে ছিল, সেই 6টি মরদেহ কিন্তু শনাক্ত করার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি যে ডিএনএ টেস্ট করার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সাথে তাদের পরিবারের সদস্যদেরও ডিএনএ টেস্ট করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেক্ষেত্রে হয়তো আজকের মধ্যেই তাদের ফলাফল পাওয়া যাবে, তখন হয়তো সেগুলো হস্তান্তর করা যাবে। এবং এই সব মরদেহ কিন্তু খুব বেশি ডিজাস্টার হয়েছিল, এবং প্রত্যেকেরই কিন্তু শরীরের বড় অংশ পুড়ে গিয়েছে, এবং তাদেরকে আসলে বাহ্যিকভাবে শনাক্ত করা কোনোভাবে সম্ভব হচ্ছিল না, ফলে তাদেরকে ডিএনএ টেস্ট করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আমরা যে এখানে 40 জনের মতো চিকিৎসাধীন হয়েছে, প্রত্যেকেরই কিন্তু বড় ধরনের বার্ন হয়েছে, এবং সেখানে অনেকেরই 40 থেকে 50% পর্যন্ত পুড়ে গেছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এর চেয়েও বেশি কয়েকজন ছিল, বিশেষ করে 7 জনকে এখানে আইসিইউতে ভর্তি করা হয়েছে, যার মধ্যে 3 জন অন্তত ভেন্টিলেশনে রয়েছে, এবং তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন এখানকার চিকিৎসকরা। এবং একই সাথে এইসব চিকিৎসক যারা এখানে কর্মরত ছিলেন তাদেরকে বাড়তি পরামর্শ দেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে আরও 10 সদস্যের একটি চিকিৎসা
প্রতিনিধি এসেছেন এবং আমরা জানতে পেরেছি যে ঠিক 11টার দিকে তারা এখানে পৌঁছবেন এবং এখানকার চিকিৎসকদেরকে পরামর্শ দিবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা অন্যান্য যেসব হসপিটালে খবর পাচ্ছি সেখানেও কিন্তু যারা খুব বেশি ইনজুর্ড হচ্ছে তাদেরকে কিন্তু এখানে বার্নে পাঠানো হচ্ছে, যেহেতু বাংলাদেশে একমাত্র বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান এই বার্না প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ফলে তাদেরকে কিন্তু সিএমএস সহ উত্তরা যেসব মেডিকেল কলেজ হাসপাতালে এইসব রোগীরা চিকিৎসা ছিলেন তাদেরকে কিন্তু এই হসপিটালে পাঠানো হচ্ছে। আমরা গতকালকেও দেখেছি বেশ কয়েকজনকে এখানে নিয়ে আসা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। এবং অন্যান্য হসপিটালগুলোতেও কিন্তু যারা আহত ছিল তাদেরও কিন্তু অনেকটা ক্রিটিক্যাল অবস্থা। সেক্ষেত্রে পুড়ে দেওয়ার চেয়ে অন্যান্য আহত, বিশেষ করে কাটার আহত কিন্তু আমরা বেশি বলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যে স্বাস্থ্য অধিদপ্তর এবং আইএসপিআর এর যে মৃতের সংখ্যা সেখানে কিন্তু কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে 2 ধরনের তথ্য দেখা যাচ্ছে। আইএসপিআর গতকালকে সন্ধ্যার সময় বলেছিল তারা 31 জন মৃত্যু এখন পর্যন্ত নিশ্চিত করতে পেরেছে এবং গতকালকে যেহেতু রাতে আরও একজন মৃত্যু হয়েছে, ফলে 32 জন সংখ্যা দাঁড়ায়। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আজকে সকাল 8টার দিকে যে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সেখানে কিন্তু তারা 29 জন মৃত্যুর খবর জানিয়েছে। এবং এইসব মৃত্যু কিন্তু 2 ধরনের তথ্য দেখা যাচ্ছে, ফলে একটি বিভ্রান্তি তৈরি হচ্ছে যদিও। তবে আমরা কিছুক্ষণ পরেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে হয়তো একটি ব্রিফ করবে, সেখানে হয়তো আরও আমরা প্রশ্ন করলে বুঝতে পারবো যে আসলে কোনটি সঠিক কিংবা কোন জায়গাটা আসলে এই তথ্যের গ্যাপ রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী হাসান মাহমুদের সঙ্গে, জানাচ্ছিলেন আহতদের সর্বশেষ। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের অনেকের দাফন সম্পন্ন হয়েছে। ঢাকার বাইরে তাদের গ্রামের বাড়িতে মরদেহ গেলে তৈরি হয় শোকের আবহ। প্রিয়জনকে হারিয়ে স্বজনরা হয়ে পড়েন বাকরুদ্ধ। নিভে যাওয়া এসব প্রদীপের জন্য হাহাকার করছে বাবা, মা, ভাই বোনরা। পাথর চাপা বুকে তাদেরকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপুর রিপোর্ট। বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন কলেজের শিক্ষক মাহারিন চৌধুরী নিজে দগ্ধ হয়েও বাঁচিয়েছেন প্রিয় 20 শিক্ষার্থীকে। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে নীলফামারীর জলঢাকায় গ্রামের বাড়ির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন শিক্ষক মাহারিন। আরেক শিক্ষিকা মাসুকা বেগম নিপু আশ্রে পড়া বিমান তারও প্রাণ কেড়ে নেয়। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় তার গ্রামের বাড়িতে নামে শোকের ছায়া। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এটাই দোয়া করে আল্লাহ জান্নাতবাসী করুক। এখন পর্যন্ত এটাই দোয়া করতেছে আর সবাই যেন এটাই দোয়া করেছে মাননীয় সরকার বাহাদুর এটি সুষ্ঠুভাবে তদন্ত করে যেন দেখে। মঙ্গলবার রাত 2:30টার দিকে নিহত শিশু তানভীরের মরদেহ পৌঁছায় গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের নবভাত এলাকায়। সকালে নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদ্রাসায় জানাজা শেষে দাফন করা হয় মরদেহ। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। তানভীরের কোঅর্ডিনেটর মিস উনি ফোন দিয়েছে আমাকে, বললো যে তানভীর যে বার্ন ইউনিট আছে ওরা হেলিকপ্টার দিয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ওইখানে আমাদের আরো 2-4 জন ভাতিজা ছিল, ওরা আগে শনাক্ত করছে। আমি ওখানে যে তানভীরকে পাইনি, তার আগে তানভীর আমাদের ছেড়ে চলে গেছে। ডালপালা মেলার আগেই নিভে গেল শিক্ষক বাবার স্বপ্ন। দগ্ধ হয়ে মারা গেছে সখীপুরের শিশু মেহনাজ আফরিন হুমাইরাও। সকালে তারও দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের দাবি সুষ্ঠু তদন্তের। বাবার কাঁধে সন্তানের মরদেহ। পৃথিবীর সবচেয়ে ভারী মুহূর্তের মুখোমুখি হন বরিশালের মোস্তফা কামাল। মঙ্গলবার শিশু সামিউলের জানাজা শেষে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। তার মৃত্যুতে পুরো এলাকায় নামে শোক। প্রতিদিনের মতো মাইলস্টোন স্কুলে সন্তানকে আনতে যান মা রজনী ইসলাম। বিমান বিধ্বস্ত হয়েছে দেখে সন্তান ঝুমঝুমকে খুঁজতে চলে যান ক্লাসরুমে। শিশুটি বেঁচে ফিরল আর ফেরেননি মা। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার দৌলতপুরে স্বামীর বাড়ির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন রজনী। সময় ছুটি প্রায় 5-10 মিনিট আগে যায় আর কি। আমার বাসার মাইলস্টোন খুবই কাছাকাছি, 10 মিনিটের রাস্তা গাড়িতে। যাওয়ার পরে গাড়ি থেকে নামার 5 মিনিট পরে দুর্ঘটনাটা ঘটে। পরে আমি ওখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে ওই আর্মিতে বললো যে দেখেন আছে কিনা। পরে আমি দূর থেকেই মানে পোশাক দেখি চিনতে পারছি। খুবই লোক গেছিল, ওর মতন মেয়ে হয় না। আমাদের সবার মধ্যে সে অন্যরকম। এখন ওকে বাবু ছাড়া ডাকিনি, ও ছেলে মেয়ে সব বড় হয়ে গিয়েছে। কি করে সরকার?
এরকম প্লেন আসি স্কুলের মধ্যে পড়ছে, এটা কোনো কথা হলো? সোমবার রাতে বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয় দগ্ধ শিশু সামিমের। নিভে যায় তার ডাক্তার হওয়ার স্বপ্ন। মঙ্গলবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী মাঝিকান্দিতে তার বাবার কবরের পাশে শামীমকে সমাহিত করা হয়। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন আমার ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আজকে হয়তো ভাইনা নেই, কিন্তু ভাইনা বাবার পাশে ভাইনাকে দাফন করা হলো কিছুক্ষণ আগে। গাজীপুরের চাকরিজীবী বাবা শাহ আলমেরও কোল খালি করেছে মাইলস্টোন ট্র্যাজেডি। মারা যায় তাদের তৃতীয় শ্রেণী পড়ুয়া আদরের সন্তান সায়মা। মঙ্গলবার তাকেও চিরনিদ্রায় শায়িত করা হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহী নগরীর সফুরা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে রাজধানীর কুর্মিটোলায় তার ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ফারজানা আফরোজ টুম্পার প্রতিবেদন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ বিকেল ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রাজশাহী ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয়। সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে নিহত তৌকিরকে শহরের ভাড়া বাসার সামনে নিয়ে আসলে সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। স্বজনরা নিহত তৌকিরের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। বিকেল 4:20 রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জীবনী পড়ে শোনানো হয়। এ সময় সন্তানের জন্য দোয়া চান তৌকিরের বাবা তহুরুল ইসলাম। আমরা যথাযথ পরিষদের ব্যবস্থা নেব। এরপর বিকেল 5টায় নগরীর সফুরা কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার এমন বিদায়ে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে দুপুরে রাজধানীর কুর্মিটোলায় তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতে 4টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চায়, আর ফ্যাসিবাদ প্রশ্নে সব দল একমত থাকার কথা জানান দলের প্রতিনিধিরা। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে 4টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিনিধিরা। এ সময় একটি মহল দেশের পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে জানিয়ে তারা বলেন, এই অবস্থায় সব রাজনৈতিক দলকে এক থাকতে হবে। রাজনৈতিক দল হিসাবে এক এক দলের এক এক রকম বক্তব্য থাকবে, সমালোচনাও থাকবে, কিন্তু আমরা একটা প্রশ্নে সবার মধ্যে আমরা এক আছি, সেটা হলো আওয়ামী ফেসিবাদ যাতে আবার পুনর্বাসিত হতে না পারে। পুরানো ফেসিবাদ গেছে, নতুন করে যেন আবার ফেসিবাদ গজে উঠতে না পারে, নতুন ফেসিবাদ তৈরি না হয়। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চায়। আমাদের প্রধান উপদেষ্টা উনি শুধু ঐক্যের কথা বলেননি, উনি বলেছেন আপনাদের মধ্যে ঐক্য আছে, এটা আর একটু দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক, আপনারা যদি একসাথে থাকেন, এটা যদি মানুষ দেখে, মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, মানুষের মধ্যে একটা অনেক বেশি মানুষ খুশি হবে এটা দেখতে। ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে দলগুলো প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছে বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।
শোকাবহ মুহূর্তকে নিজের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি বলেন, জাতির এই শোকের সময় সব গণতন্ত্রপন্থীদের শান্ত থাকতে হবে। তিনি আরও বলেন, সংঘাত বন্ধে সবাইকে সহনশীল হয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে হবে। আর মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সঠিক হিসাব, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত সহ দুর্ঘটনার মূল কারণ বের করতে কর্তৃপক্ষকে সহায়তা করতে সবাইকে আহ্বানও জানান তিনি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও নিখোঁজ অনেক শিক্ষার্থী। হাসপাতালের সন্ধান না মেলায় আবারও বিদ্যালয়ে ছুটছেন অনেকে। এদিকে নিখোঁজদের সন্ধান না পাওয়ায় প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া হতাহতের সংখ্যা নিয়ে। এম এ আজিমের রিপোর্ট। সন্তানকে ফিরে পেতে এখনো মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে দিকবেদিক ছোটাছুটি করছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির মা। বিধ্বস্ত স্থানে মিলেছে রাইসার পুড়ে যাওয়া স্কুল ব্যাগ ও খাতা। তবে রাইসাকে খুঁজে না পাওয়ায় তার বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস। কোথাও আমার মনিরে কোনো হসপিটালে জীবিত বা মৃত্যু কিচ্ছু খুঁজে পাই নেই। কোথাও এখনো তারা খুঁজতেছে। আমি নামাজ পড়ে দোয়া করতেছি আমার রাইসা মনি যেন আমার বুকে ফিরে আসে। একইভাবে সহপাঠী, সন্তান বা স্বজনকে এখনো খুঁজে ফিরছেন অনেকে। হাসপাতালে ঘুরে সন্ধান না পাওয়ায় আবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আসছেন অনেকে। আমরা বাংলাদেশ মেডিকেল, মনসুর আলী, লুবানা, তারপর হচ্ছে বাংলাদেশ মেডিকেল, তারপর হচ্ছে কি আরো অন্যান্য ফরওয়ার্ডে সব জায়গায় খোঁজা হয়েছে, কোথাও আমি আমার বোনকে পাই নাই। বান ইউনিটে আমি কালকে দুপুর থেকে আর পুরো রাত বান ইউনিট এবং ঢাকা মেডিকেলে ও জায়গায় খুঁজছি, কোনো জায়গা আমরা পাই নাই। এ পাশে সব জায়গা 8-10টা হসপিটালে খুঁজে না পেয়ে লাস্টে অবশেষে আজকে আমি আবার সেই বান ইউনিট থেকে সকালে এই জায়গায় আসছি। আসার পর কোথাও কোনো তথ্য দেয় না, যে জায়গায় যাই আমাদের তথ্যও দেয় না। অনেকের সন্ধান না পাওয়ায় ক্ষোভ তৈরি হয় সহপাঠী ও শিক্ষার্থীদের মাঝেও। যে জায়গায় পড়ছে আর ওই জায়গায় 2টা ক্লাসরুম, 30-60 জন, ওইখানে ওনার 60 জন স্পট ডেট, শিওর আমরা এটা 35 জন ওই সেকশনে স্পট ডেট। তারা আমাদের লাশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আইএসপিআর এর তথ্য মতে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 31। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 165 জন। হতাহতের এ সংখ্যা মানতে নারাজ শিক্ষার্থী ও অভিভাবকরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে মাইলস্টোনের শিক্ষার্থীদের তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন আইন শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যে 7:30টায় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার পর মাইলস্টোন স্কুল ছাড়েন উপদেষ্টারা। দাবি দেওয়া নিয়ে আজ সকাল 10টায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হবার কথা রয়েছে। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় লাশের সংখ্যা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে আসতে থাকে শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে আশেপাশের এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে স্কুল প্রাঙ্গণে। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ সহ 6 দফা দাবি জানান তারা। যথাযথ প্রমাণ সহ তাদেরকে জানাতে হবে যে তারা কতজন মারা গিয়েছে এবং কতজন বেঁচে আছে। আমরা সঠিক একটা কোনো তথ্যই পাচ্ছি না, কতজন বার্ন ইউনিটে গেছে। এই তথ্যটা আমরা জানি যে এই বাংলাদেশ মেডিকেল থেকে ওরাই আমাদেরকে বললো যে 86 জন তারা বার্ন ইউনিটে অলরেডি পাঠাইছে। বেলা 11টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করা হয় শিক্ষকদের পক্ষ থেকেও, তাতেও হয়নি কোনো কাজ। এর মধ্যেই চলে শিক্ষার্থী এবং উপদেষ্টা মণ্ডলীদের বৈঠক। পরে আইন উপদেষ্টা শিক্ষার্থীদের 6 দফা দাবি নিয়ে বলেন তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অশোভন আচরণের জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চান তিনি। আমাদের যারা কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছে, কতজন
আহত হয়েছেন অবশ্যই জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি। এছাড়া আপনারা আমাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি। তারপরও অবরুদ্ধ করে রাখেন তারা। এ সময় দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপুরে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে গাড়িতে তাদের বের করে আনার চেষ্টা করা হলেও তখনও আটকে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর আবারও উপদেষ্টারা ফিরে যান ক্যাম্পাসে। পরে পেছনের গেট দিয়ে তাদের নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা হলেও শিক্ষার্থীদের বাধার মুখে তাও ব্যর্থ হয়। প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা 7:30টায় স্থানীয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার পর মাইলস্টোন ক্যাম্পাস ত্যাগ করেন সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বুধবার সকাল 10টায় দাবি দাওয়া নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন মাইলস্টোনের শিক্ষার্থীরা। ছাত্রদের সাথে আবার কথা হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানি তাদের কিছু দাবি ছিল। দাবিটা ছিল তাদের 5-6 জন প্রতিনিধি কালকে যাবেন আমাদের হোম মিনিস্ট্রিতে, আমাদের হোম অ্যাডভাইজার স্যার বা আরও যারা এই বিষয়ে বসবেন সেই ব্যাপারে একটা মিটিং হবে আগামীকাল সকাল 10টায়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ থেকে আবারও মাসব্যাপী এনসিপির জুলাই পদযাত্রা শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে চাঁদপুরে জুলাই পদযাত্রায় অংশ নিতে চাঁদপুরে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এই নিয়ে আরও বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ আহমেদ, কয়টা নাগাদ পদযাত্রা শুরু হবে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। মিশু, আপনি জানেন যে মাসব্যাপী কিন্তু এনসিপির সারা দেশে কিন্তু পদযাত্রা শুরু হয়েছে। আজ চাঁদপুরে তাদের পদযাত্রা রয়েছে। এই পদযাত্রায় অংশ নিতে ইতিমধ্যে এনসিপির শীর্ষ নেতারা কিন্তু চাঁদপুরে এসে পৌঁছেছেন। গতকাল রাতে কিন্তু এনসিপির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সারজিদ আলম চাঁদপুর সার্কিট হাউসে এসেছেন এবং এখনো তারা এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ পর তারা চাঁদপুরে যে শহীদ পরিবার রয়েছে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর সকাল 11টার সময় চাঁদপুর বাস স্ট্যান্ডে তারা একটি পথসভায় যোগ দিবেন এবং সেখানে বক্তৃতা করবেন। এরপর কিন্তু তারা সেখান থেকে পদযাত্রা শুরু করবেন। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে কিন্তু আজাদ চত্বর, শহীদ আজাদ চত্বর উদ্বোধন করবেন এবং দুপুর 2টায় তারা কিন্তু দোয়াভাঙ্গায় কিন্তু পদযাত্রা শেষ করে তারা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবেন। আমি এখন কথা বলবো একজন এনসিপির যে শীর্ষ নেতারা রয়েছেন তাদের সফর সঙ্গী যিনি চাঁদপুরে এসেছেন। আজকে আপনাদের চাঁদপুরে কি কি প্রোগ্রাম রয়েছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফাহাদ, এনসিপির একজন ত্যাগী সদস্য। তো আজকে আমাদের সর্বপ্রথম হচ্ছে গতকাল রাতে হচ্ছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে অবস্থান করেছেন। তো আমাদের আজকে সর্বপ্রথম যেই কর্মসূচিগুলো তার মধ্যে হচ্ছে 9টায় হচ্ছে শহীদ পরিবার, চাঁদপুর জেলার মধ্যে শহীদ পরিবারের যে সদস্য তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং এখানে মত বিনিময় শেষে পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে হচ্ছে আমাদের মাইলস্টোনে স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ট্র্যাজেডির ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য হচ্ছে শোক মিছিল এবং সর্বশেষ বেলা 11টার দিকে হচ্ছে আমাদের চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন হচ্ছে দোয়া মোনাজাতের ব্যবস্থা রয়েছে এবং সর্বশেষ হচ্ছে আমাদের পদযাত্রার যে বক্তব্য কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সেখানে বক্তব্য রাখেন এবং তার পরবর্তীতে হচ্ছে তারা দুপুর 1টার দিকে হচ্ছে হাজীগঞ্জে যে শহীদ আজাদ চত্বর রয়েছে সেখানে হচ্ছে উদ্বোধন করবেন এবং পরবর্তীতে দোয়াভাঙ্গার মাধ্যমে পদযাত্রা শেষ করে তারা হচ্ছে চাঁদপুর জেলার পদযাত্রা শেষ করবেন। এই হচ্ছে আমাদের। জি বিশু, এতক্ষণ জানাচ্ছিলেন এখানে যিনি নেতৃবৃন্দ রয়েছেন অর্থাৎ তারা কিছুক্ষণ পরে কিন্তু এখানে যে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, এরপরই তারা কিন্তু পথসভায় যোগ দিবেন। তো এই ছিল চাঁদপুর থেকে এনসিপির পদযাত্রা থেকে আমার কাছে সবশেষ। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী শরীফ আহমেদের সঙ্গে, জানাচ্ছিলেন এনসিপির জুলাই পদযাত্রা সম্পর্কে।